আবারও আলোচনায় বগুড়া ৬ আসন উপনির্বাচনে এই আসনে তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। নড়েলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত বেড়ে ৫, গুরুতর আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। ময়মনসিংহে সড়কে হাত দিতেই উঠে আসছে কার্পেটিং, তোপের মুখে কাজ বন্ধ, নিয়ম মেনেই কাজ হচ্ছে দাবি সংশ্লিষ্টদের। নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর, আর্থিক লেনদেনে দফা-রফা। এবং গাইবান্ধায় ৪ সেচ পাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন, শতবিঘা জমির বোরো আবাদে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচনের পর বগুড়া ৬ আসনে উপনির্বাচন অনিবার্য হওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২ আসনে বিজয়ের পর তারেক রহমান একটি আসন ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই সম্ভাব্য প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন থেকে অতীতে নির্বাচন করেছেন খালেদা জিয়া, ফলে জিয়া পরিবারের সদস্যদের কেউ প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও জোরালো হচ্ছে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে বগুড়া ৬ আসন। অতীতে এই আসন থেকে নির্বাচন করেন খালেদা জিয়া। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আবারও জিয়া পরিবারের কাউকে আনার আলোচনাও চলছে। নির্বাচনে ২ আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানের নাম। জেলা বিএনপি নেতারা বলছেন এই আসনের সঙ্গে জিয়া পরিবারের আবেগ জড়িয়ে আছে, তবে সরকার গঠনের পর বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও এই আসনের প্রার্থী তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ছাড়াও জিয়া পরিবারের সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় নেতারা বলছেন বগুড়া ৬ শুধু একটি আসন না, এটা দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে দিতে হবে যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূল চায় এবার স্থানীয় পরীক্ষিত কাউকে দেয়া হোক। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্য থেকেই প্রার্থী আসা উচিত। অন্যদিকে আসনটিতে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান নেয়নি জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা রয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ৬ আসন, তাই এখানে কাকে মনোনয়ন দেয়া হবে সেটি শুধু একটি উপনির্বাচনের সিদ্ধান্ত হিসেবে নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর গাঙ্গিনার পার শিববাড়ি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে কার্যক্রম চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা ১১টার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী এবং জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। এ সময় তার সঙ্গে ছিলেন শ্রমিক সহ ৪ জন ব্যক্তি। শ্রমিকরা কোলাপসিবল গেটের পাশে থাকা একটি জানালা ভেঙে ফেলার পর অপর জানালাটির কিছু অংশ ভাঙা হয়। এ সময় ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের কর্মসূচির একটি ব্যানার ছিঁড়ে কার্যালয়টির সামনে একটি টায়ারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে বেলা ১:১২টার দিকে সেখানে পুলিশ যায়। পরে পুলিশ সদস্যরা এসে দলটিকে সরিয়ে দিয়ে টায়ারের আগুন নিভিয়ে কার্যালয়টি ভাঙা বন্ধ করে দেয়। এ সময় জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস স্থানীয় কয়েকজনের তোপের মুখে পড়েন।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা ছেলে সহ উভয় পক্ষের মোট 5 জন নিহত হয়েছেন। এতে অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ মারা যান। এ সময় গুরুতর আহত সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে আমি আসার পরে শুনছি, আমি তো বাড়ি ছিলাম, আমার হচ্ছে জামাই হয় যে মারা গেছে, আর যে ফুফুতো ভাই আমার মারা গেছে, আর একটা হচ্ছে হসপিটালে আছে। ঠিক আছে, আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে কুপায় মারতেছে। ঠিক আছে, আমি শুনে এখানে আসছি, আমার জামাই বাদি দিয়েছে, আমার জামাইকেও এখানে মারছে কুপায়। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। আর এখান থেকে আর এক চাচা আসছিল, ওনাকেও গুলি করছে, আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুপায় মারছে। তারপরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই আইনের কাছে, এই হচ্ছে আমার দাবি। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করি। ময়মনসিংহের ত্রিশালে দায়সারাভাবে সড়ক পাকাকরণ কাজ করার অভিযোগ উঠেছে। সড়কের শেষ পর্যায়ে কার্পেটিংয়ের কাজ চলছে, কিন্তু হাত দিতেই উঠে আসছে পিচ ঢালাইয়ের কার্পেটিং। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। 1 কিলোমিটার সড়কের প্রায় অর্ধেক অংশে কার্পেটিং করা হয়েছে। সড়কের বিভিন্ন অংশে লোকজন হাতে টেনে টেনে কার্পেটিং তুলছেন। মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করছেন স্থানীয়রা। কার্পেটিং উঠে পড়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয়রা জানান, সড়কের কাজ শুরু হওয়া থেকেই ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন। কাজের মান নিয়ে স্থানীয় লোকজন অনেকবার প্রশ্ন তুলেছেন, কিন্তু তাতে কর্ণপাত করেনি ঠিকাদার। শেষ পর্যায়ে দায়সারাভাবে কার্পেটিং করা হচ্ছে। সড়কের ওপর থাকা ময়লা ও ধুলাবালি পরিষ্কার না করে বিটুমিন ব্যবহার করা হয়েছে। তারা বলছেন, সড়ক পাকাকরণের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে। পরে স্থানীয়দের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যথাযথ নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এই যে রাস্তাটা যে করে গেল, রাস্তাটা না করে যাওয়ার পরে 2 দিন পরে খালি চলটা উঠতে যাইতেছে। তা আমরা এটা শুরুতেই বাধা দিছি, বাধা নামাই না তারা দূর হয়ে কাজ করে যাইতেছে। তো এর পরে কাছে একদম বাধা দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণটা দুর্নীতি চলতেছে, তারা এই টাকাগুলো লুটপাট করে খাইতেছে। এই রাস্তার কাজটা যাতে সুন্দর হয় সেটা আমরা সবাই চাই, কিন্তু রাস্তার কাজটা যেভাবে করে হয়ে গেছে, আপনার উপরে নিচে বালি পরিষ্কার করে নাই, কোনো কিছু পরিষ্কার করে নাই, পরিষ্কার না করে এটার উপরে পিচ ডালে হয়ে গেছে। আগে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে এটার পিচ ডালতে হবে। তারা নিজেরা ধরে নিয়েছে যে হয়তো খারাপ হচ্ছে, কারণ হাত দিয়ে তোলা যাচ্ছে, এটা চিন্তা করে তারা গত পরশু যে কাজটা হয়েছে এটা গতকাল তুলে ফেলছে। মানে 24 ঘন্টা হয়নি। আবার গতকালও যেটা হয়েছে, আমরা এখন এসে দেখছি গতকালের কাজও তারা গতকালই তুলে ফেলেছে, এরকম আমরা পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় আমরা থিকনেস চেক করতেছি, সবগুলোই ঠিক পেয়েছি, এবং আমাদের কাছে মনে হয়েছে ঠিক আছে। কার্পেটিং রাস্তায় একটা রাস্তা পুরোপুরি শক্ত হওয়ার জন্য যে সময়টুকু লাগে, সেই সময়টুকু পূরণ হওয়ার পূর্বেই এই রাস্তাগুলো হাত দিয়ে তারা তুলতেছে, এবং তাও এক পাশ থেকে। তো এভাবে কাঁচা অবস্থাতে যে কোনো রাস্তায় তুলে ফেলা সম্ভব। এর অর্থ এই না যে এটিতে দুর্নীতির কোনো কিছু প্রমাণ মেলে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমাইয়া আহমেদ বিন্দু নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বজনদের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি রফাদফা হয়। এর আগে রোববার সকালে উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় ডিকেএমসি নামক একটি প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে। রোগীর স্বজনদের দাবি ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শুয়ে থাকা অবস্থায় রোগীকে খাবার খাওয়ানোয় শ্বাসনালীতে খাবার ঢুকে এমনটি ঘটেছে। এ ঘটনার জেরে রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান। এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মোটা অঙ্কের নগদ টাকার বিনিময়ে সমঝোতা হয় এবং বিষয়টি আপসী মীমাংসা হয়। রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান। সিজারের সময় কোনো সমস্যা হয় নাই এবং আমরা পরের দিন সকালে যে রাউন্ড দিই তখনও রোগীর কোনো কমপ্লেন ছিল না। সিজারের পরে একটু যে ব্যথা থাকে কাটার জায়গায় ওটা নর্মাল, ওটা ওটা ব্যথার ওষুধ খালি ঠিক হয়ে যায়। এখন আমরা রুগীকে মুখে খাইতে দিই, পানি দিই, প্রথমে রুগীর কোনো সমস্যা হয় না, ঠিক আছে। পরবর্তীতে রুগীর একটু বমি হয়েছিল, আমরা রুগীরে আবার এনপিও করে রাখছি, কারণ আবার যদি আমরা খাইতে দিই রুগীটা আবার বমি করতো। এখন রুগীর লোক কী করছে, আমাদের কথা হয়তো শুনে নাই, আমাদের কথা হয়তো বোঝে নাই, আবার রুগীটাকে খাইতে দিছে এবং রুগী যে শোয়া ছিল শোয়া অবস্থায়, ঠিক আছে, নিয়ম হলো রুগীটাকে বসায়, ঠিক আছে, তারপরে খাইতে দেবো। রুগীকে শোয়ানো অবস্থায় রুগীর লোক খাবার খাওয়াইছে প্লাস পানি খাওয়াইছে, রুটি খাওয়ানোর সাথে সাথেই খাবারটা লাঞ্চে চলে গেছে। লাঞ্চে চলে যাওয়ার সাথে সাথে নিউমোনিয়া ডেভেলপ করার সাথে সাথে আমরা এই রুগীকে আইসিইউতে নিয়ে গেছি। আইসিইউতে নিয়ে গিয়ে পরে লাইফ সাপোর্টের প্রয়োজন হয়েছে, লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। রবিবার ভোরে রুগীটা মারা গেছে। গাইবান্ধার সাদুল্লাপুরে কোনো কারণ ছাড়াই 4টি সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় অর্ধশত কৃষকের শতাধিক বিঘা জমিতে বোরো ধান চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি মৌসুমের শুরুতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার চরম দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা। এরই মধ্যে সাদুল্লাপুর জোনাল অফিসের দায়িত্বশীলরা ওইসব গ্রাহকদের কোনো কিছু না জানিয়ে একযোগে 4টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে শতাধিক বিঘার বোরো ধান আবাদে চরমভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, কোনো নোটিশ না দিয়ে কিংবা পূর্ব অবগত না করে সেচ পাম্পগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন কৃষকদের জমিতে সেচ দিতে পারছেন না তারা। এ কারণে কৃষকরা ক্ষুব্ধ হয়ে তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। পাবলিক বললো যে লাইন কাটতেছে, দৌড়ে গেলাম, দৌড়ে দাঁড়িয়ে কাটাই শেষ করছে। 1999 সাল থেকে আমি ইয়েটা চালে আসতেছি। তুলি থুসি মনে কর খাওনা আছে, চাষ করে নেমো সেই দিন আসিয়া কাটি দিয়ে গেছে। এই লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা এখন জমি কাটতে পারতেছি না এবং জমিতে কোনো পানিও নাই। পরে আমাকে যখন লাইন কাটিয়ে আমি কয়দিন ঘুরে ঘুরি করতেছি, লাইন দেয় না, আপনার নামে অভিযোগ আছে। এখন আমার কৃষক আমাকে দাবি করতেছি, আমি কি করবো এমন অবস্থায়? এখন কি করি আমি? জমিটা অর্ধেকটা পানি হয়েছে আর অর্ধেকটা পানি হয় নাই। এর মধ্যে অফিস থেকে লোক আসে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। 10-12 জন সদস্য আছে, তারা পানির জন্য আমার কাছে অনেক দিন যাবত, আমি আজ 1999 সাল থেকে এই মোটর চলে আসতেছি। আমি এই মোটরে বোরিং লাইসেন্স পর্যন্ত করেছি 1913 সালে। গেছে আমার এই যে সার দিয়ে আবাদ করছি, দেখেন পানি নাই, কিভাবে আমরা জীবন বাঁচাবো? শেরপুরের নকলায় 2 ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। ট্রাক দুটিতে 980 বস্তা সার ছিল। রোববার বিকেলে উপজেলার উত্তর বাজারের পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে কৃষি বিভাগ ও পুলিশ। কৃষি বিভাগ জানায়, নকলা উপজেলার সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামের 2টি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় ট্রাক দুটি থেকে মোট 980 বস্তা সার জব্দ করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, যানজট এড়াতে ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে, তবে লিখিত কোনো জব্দ আদেশ পাননি তারা। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে অভিযুক্ত ডিলারদের দাবি, তারা ডিও অনুযায়ী বৈধভাবে সার কিনেছেন এবং নিয়ম মেনেই তা নামানো হচ্ছিল। নকলা উপজেলার একটি ডিলার পয়েন্টে সার আনলোড করার যে অভিযোগটি পাওয়া গেছে, এটা জানার পরে আমি সম্মানিত কৃষি অফিসার মহোদয়কে এই বিষয়ে তদন্ত করার জন্য পাঠিয়েছি। এখানে নকলা থানা পুলিশের প্রতিনিধি রয়েছে, তারা বিস্তারিত তদন্ত করে দেখবেন যে এই বিষয়টি কীভাবে হলো। ইতিমধ্যে জেনেগাতি বাফার গুদামের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাকে বিষয়টা অবহিত করা হয়েছে
তিনি আসার পথে রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবর্পণ এই বিষয়টি জানিয়েছি। কৃষি অফিসার মহোদয়ের রিপোর্ট পাওয়ার পরে আমরা লিখিতভাবে এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতনদেরকে অবহিত করব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন চলো। পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম, আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি। রমজানকে কেন্দ্র করে বর্তমানে লেবু চাষিরা ব্যস্ত সময় পার করছেন। চাহিদা বেশি থাকায় পাইকারি বাজারে প্রতিমন লেবু বিক্রি হচ্ছে ৬,০০০ থেকে ৮,০০০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, ইফতারে লেবুর শরবতের বাড়তি চাহিদাকে পুঁজি করে একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, ফলে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও আলোচনায় বগুড়া ৬ আসন উপনির্বাচনে। এই আসনে তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত বেড়ে ৫, গুরুতর আহত হয়েছেন আরো ৬ থেকে ৭ জন। ময়মনসিংহে সড়কে হাত দিতেই উঠে আসছে কার্পেটিং, তোপের মুখে কাজ বন্ধ, নিয়ম মেনেই কাজ হচ্ছে দাবি সংশ্লিষ্টদের। নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর, আর্থিক লেনদেনে রফা দফা। এবং গাইবান্ধায় ৪ সেচ পাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন, শতবিঘা জমির বোরো আবাদে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা ৭টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunnews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।